গাজায় হামাস নিরস্ত্রীকরণ ও মানবিক সহায়তার জন্য দুটি আলাদা কার্যনির্বাহী দল গঠনে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার জেরুজালেমে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও বোর্ড অব পিস এর প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর এই সম্মতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নিরস্ত্রীকরণ ও বেসামরিক মানবিক চাহিদা পূরণে সার্বিক তদারকির জন্য এই ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। তেল আবিবের দাবি, গাজার পুনর্গঠন শুরু করার আগেই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে দীর্ঘ বৈঠকে বসেন জ্যারেড কুশনার, বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলাই মলাদেনভ এবং বোর্ড সদস্য টনি ব্লেয়ার। এর আগে রবিবার ইজিপ্টের কায়রোতে কুশনারের সাথে আলোচনায় অংশ নেন হামাস প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। হামাসের দাবি, বোর্ড অব পিস ঘোষিত শান্তি পরিকল্পনার রোডম্যাপ মেনে নেওয়ার প্রকাশ্য প্রতিশ্রুতি দিতে হবে নেতানিয়াহুকে। যদিও ওই বৈঠকে হামাসকে আশ্বস্ত করা হয় নেতানিয়াহু প্রকাশ্যে যাই বলুক, শান্তি পরিকল্পনা এগিয়ে যাবে। ইজিপ্টের এই ছুটিকা সফরে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও বৈঠক করেন কুশনার। 2 সপ্তাহ আগে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে 15 দফার রোডম্যাপ ঘোষণা করে বোর্ড অব পিস, যেখানে বোর্ডের অধীনস্থ গাজার স্বাধীন কমিটি এনজিএজির কাছেই পর্যায়ক্রমে হামাসের অস্ত্র সমর্পণের কথা বলা হয়। বিপরীতে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব করা হয়। হামাস এই রোডম্যাপ গ্রহণ করলেও মন্ত্রিসভার বৈঠকে তা সরাসরি প্রত্যাখ্যানের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মূলত আগামী অক্টোবরের ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগে গাজা থেকে সেনা প্রত্যাহারকে নেতানিয়াহুর ব্যর্থতা হিসেবেই দেখাতে চাইছেন বিরোধী রাজনীতিকরা। দক্ষিণ পূর্ব তুর্কির দিয়ারবাকির প্রদেশের কারাসাদাক অঞ্চলের মাঠ জুড়ে এখন শুধুই লাল টমেটোর সারি। প্রখর রোদে শুকানোর জন্য শত শত একর জমি জুড়ে বিছিয়ে রাখা হয়েছে ট্রাক ভর্তি টমেটো। মূলত ইউরোপের বিভিন্ন দেশ ও বিশ্ববাজারে পিৎজা, পাস্তা ও রকমারি সস তৈরির জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে এই টমেটো। টমেটো সংগ্রহের পর তা 2 খণ্ড করে কেটে লবণ ছিটিয়ে দেয়া হয়, যাতে রোদে দ্রুত শুকায়। পরে এগুলোকে কারখানায় নিয়ে চূড়ান্ত প্রক্রিয়াজাতকরণের পর বিদেশে পাঠানো হয়। এই টমেটো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বিশেষ করে ইউরোপে যেসব পিৎজা বা সুস্বাদু খাবার খাওয়া হয়, সেগুলোর সস তৈরি হয় আমাদের এখান থেকে যাওয়া টমেটো দিয়েই। দিয়ারবাকিরের এই প্রত্যন্ত এলাকা থেকে সারা বিশ্বে টমেটো পাঠাতে পেরে আমরা আনন্দিত। গ্রীষ্মের মৌসুমে এই কাজের জন্য তুর্কির বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজার হাজার মৌসুমী শ্রমিক। মাঠে অস্থায়ী তাঁবুতে থেকে 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপের মধ্যেই সারাদিন টমেটো কাটা ও শুকানোর কাজ করতে হয় তাদের। গ্রীষ্মের সময় আমাদের এই টমেটোর কাজ হয়। আমরা এখানে তাঁবুতে থেকে দিন কাটাই। বলতে গেলে এটি আমাদের আয়ের একমাত্র উৎস। প্রচণ্ড গরম হলেও বাধ্য হয়েই কাজটা করতে হয়, কারণ সবারই আর্থিক প্রয়োজন রয়েছে। খোলা মাঠে কয়েকদিন শুকানোর পর প্রস্তুতকৃত এই টমেটো পাঠানো হবে কারখানায়, যা শেষ পর্যন্ত জায়গা করে নেবে বিশ্বজুড়ে বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্ট ও আন্তর্জাতিক খাদ্য শিল্পে। প্রাকৃতিক উপায়ে টমেটো সংস্করণের এই প্রক্রিয়াটি একদিকে যেমন তুর্কির কৃষি রপ্তানি বাড়াচ্ছে, অন্যদিকে প্রান্তিক অঞ্চলের হাজারো মৌসুমী শ্রমিকের প্রধান জীবিকা হিসেবে কাজ করছে। বেলজিয়ামের হাইফেন্স জাতীয় উদ্যানে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির ইতিহাসে রেকর্ড দাবানল। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে প্রায় 3000 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে বেলজিয়াম, জার্মানি ও লুক্সেমবার্গের 500 ফায়ার ফাইটার একযোগে কাজ করছেন। তবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ও তাপমাত্রা নেমে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় কিছুটা স্বস্তি মিলেছে। তবে মাটির 5 থেকে 6 মিটার গভীরে থাকা শুষ্ক পিটল্যান্ডে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। দাবানলের বিচারে এটি নিশ্চিতভাবেই বেলজিয়ামের সবচেয়ে বড় পরিবেশগত বিপর্যয়। জলবায়ু পরিবর্তনের কারণেই বারবার খরা দেখা দিচ্ছে এবং ইউরোপ জুড়ে আগুন ছড়িয়ে পড়ছে। সীমান্তবর্তী জার্মান শহর মনসাউতেও ছড়িয়ে পড়েছে ধোঁয়ার আতঙ্ক।
যেখানে নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুই দেশের সমন্বিত প্রচেষ্টায় আগুন সীমান্ত পার হওয়া থেকে ঠেকানো সম্ভব হয়েছে। পরিস্থিতি আপাতত স্থিতিশীল। গত রাত থেকে যেসব এলাকা আমরা রক্ষা করতে চেয়েছিলাম তা ধরে রাখতে পেরেছি এবং আবহাওয়া কিছুটা আমাদের সহায় হয়েছে। দাবানলের ভয়াবহ তাণ্ডব এখন ব্রিটেন ও গ্রিসেও দৃশ্যমান। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দাবানলের ঘটনার মুখে ওয়েলসে আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অন্যদিকে গ্রিসের সালামিনা দ্বীপে আগুনে পুড়ে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং বসতবাড়ি ধ্বংস হয়েছে। তেহরান ওয়াশিংটনকে এক অনিশ্চয়তায় রেখেই শেষ হলো যুদ্ধে বন্ধে হওয়া সমঝোতা স্মারকের মেয়াদ। সোমবার 60 দিনের ইসলামাবাদ সমঝোতা স্মারক শেষ হওয়ায় ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরান বলছে, ওয়াশিংটন যেহেতু সমঝোতা সইয়ের কয়েক সপ্তাহ না যেতেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরবর্তী পদক্ষেপ ভেস্তে দিয়েছে, সেহেতু এই সময়সীমার আর কোনো কার্যকারিতা নেই। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক বিষয় নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমার কথা বলা হয়েছিল। কোনো চুক্তি না হলে এই সময়সীমা বাড়ানো যেত, কিন্তু বর্তমানে এর কোনো প্রাসঙ্গিকতা নেই। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট রুট ম্যাপ নিয়ে ওমানের সাথে ইরান নীতিগত সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইসমাইল বাঘি। ইরান ও ওমানের মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে চলছে। যৌথ বিবৃতির খসড়া নিয়ে দুই পক্ষ মতামত বিনিময় করছে। আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ রক্ষায় একটি সুনির্দিষ্ট মেকানিজম তৈরিতে দুই দেশেই আন্তরিক। বাঘেই জানান, উভয় উপকূলীয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করে প্রণালীতে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তার মতে, কিছু দুষ্টচক্রের কারণে এই জটিলতা তৈরি হয়েছে। তারা কখনো অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বজায় থাকুক তা চায় না। বিষয়টি অত্যন্ত জটিল। দুই উপকূলীয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতের মেকানিজম এটিই প্রথম। কিন্তু কিছু ক্ষতিকর পক্ষ এই প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, যাতে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা না হয় এবং সংঘাত বজায় থাকে। ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গ এবং সাম্প্রতিক নানা পরিস্থিতির কারণে চুক্তি চূড়ান্ত করতে কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানান বাঘেই। হরমুজ প্রণালীতে তৈরি হওয়া নিরাপত্তা সংকটের জন্য ওয়াশিংটন ও তেল আভিভের অবৈধ সামরিক পদক্ষেপকে দায়ী করে তেহরান। অন্যদিকে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে কাতারে আটক 3 ইরানি পাইলটের তথ্য জানতে দোহা ও তেহরানের মধ্যে চলছে জোরালো কূটনৈতিক আলোচনা। বাঘের দাবি, ঘটনার শুরু থেকেই দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক উপায় অবলম্বনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। যতক্ষণ পর্যন্ত তাদের বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমরা ধরে নিচ্ছি তারা হেফাজতে রয়েছেন। আমাদের 3 পাইলটের পরিস্থিতি পরিষ্কার করতে আমরা দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আইনগত সব ধরনের সক্ষমতা প্রয়োগ করব। ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রথম সপ্তাহে কাতারে এক অভিযানে গিয়ে 3 ইরানি পাইলট নিখোঁজ এবং 1জন নিহত হন। আমেরিকান বিমান ঘাঁটিতে অপারেশন চালানো ওই মিশন শেষে ইরানি বিমান বিধ্বস্ত হলে পাইলটরা ককপিট থেকে ইজেক্ট করেন। এরপর থেকে 3 পাইলটের তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তীব্র রোদে উত্তপ্ত মাঠঘাট, শুকিয়ে যাচ্ছে গাছপালা আর জলাশয়। ইউরোপের চরম তাপপ্রবাহ ও খরার এই প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হাঙ্গেরির সুবিধাবঞ্চিত শিশুদের ওপর। তবে এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ও পরিবেশ রক্ষার লড়াই শিখছে তারা। হাঙ্গেরির বালাস্তিয়া গ্রামে অবস্থিত বালাস্তিয়া মোটিভেশন স্কুলের এই ডে ক্যাম্পে শিশুদের জলবায়ু বিজ্ঞানের পাশাপাশি শেখানো হচ্ছে মানসিক চাপ সামলানোর উপায়। পার্মাকালচার বাগানে তারা নিজেরা শাকসবজি ফলাচ্ছে, শিখছে পানি সাশ্রয়ের কৌশল। আমরা মূলত সুবিধাবঞ্চিত তরুণদের নিয়ে কাজ করি। জলবায়ু পরিবর্তনের প্রথম ও কঠোর আঘাতটি এরাই পাবে। তাই আসন্ন এই পরিবর্তনগুলোর জন্য তাদের যতটা সম্ভব প্রস্তুত করা আমাদের মূল লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে দাবানল ও চরম খরার মুখোমুখি হওয়া শিশুরা ক্লাসে আলোচনা ও খেলার মাধ্যমে নিজেদের ভয় ও উদ্বেগের কথা শেয়ার করে। একই সাথে পানি ব্যবহারে সতর্ক হওয়া এবং সীমিত সম্পদে পরিবেশ বান্ধব উপায়ে বেঁচে থাকার উপায় আয়ত্ত করছে তারা। আমাদের অপচয় না করে খুব সচেতনভাবে পানি ব্যবহার করা উচিত। কেবল অত্যন্ত প্রয়োজন হলেই পানি ব্যবহার করা দরকার। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবর্তিত জলবায়ুর এই যুগে এখানকার অর্জিত দক্ষতা শিশুদের আগামীতে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে বড় সহায় হবে। প্রকৃতির রুক্ষতার মাঝে দাঁড়িয়ে শেখা এই ছোট ছোট পাঠ সুবিধাবঞ্চিত শিশুদের আগামীর পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বড় শক্তি হয়ে উঠবে। ডেনমার্কের প্রাণকেন্দ্র কোপেনহেগেনের ঐতিহ্যবাহী টিভলি গার্ডেন্স এখন রূপ নিয়েছে জাপানি আলোর ঝলকানিতে। থিম পার্কের বিখ্যাত রোলার কোস্টার দ্য ডেমনের নিচে প্রায় 2000 বর্গমিটার স্থান নিয়ে গড়ে তোলা হয়েছে এই এলাকা, যার নাম দেওয়া হয়েছে হিকারি। জাপানি হিকারি শব্দের অর্থ আলো। নতুন এই গলিপথে রয়েছে জাপানি আর্ট, আকর্ষণীয় স্থাপত্য, ঐতিহ্যবাহী খাবারের স্টল, আলোকসজ্জা ও আধুনিক রাইড টাইফুন সাই। 5 বছর ধরে পরিকল্পনার পর জাপান থেকে প্রায় 60 টন ঐতিহ্যবাহী টাইলস এনে সাজানো হয়েছে এই জায়গাটি। Tivoli cannot grow in size, but we can always grow in terms of the experiences we offer our guests. So it goes without saying that Tivoli is always as never before. 1843 সালে প্রতিষ্ঠিত এই পার্কে বহু আগে থেকে এশিয়ার নকশা ও সংস্কৃতির প্রভাব দেখা গেছে। 1900 সালে নির্মিত জাপানি টাওয়ারটি এর অন্যতম বড় প্রমাণ, যা ডেনমার্কের মানুষের এশিয়ান সংস্কৃতির প্রতি অনুরাগকে বহন করে আসছে। I think many people when they think about Japan, they will also think about some kind of aesthetics. So this is something which is actually many centuries old, this interest. জাপানকে হুবহু অনুকরণ না করে তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও নকশার প্রতি সম্মান জানিয়ে তৈরি এই হিকারি পথটি এখন টিভলির দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। মিশিগানের নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাবাসীর বার্ষিক বনভোজন। ওয়ারেন শহরের হলমিজ পার্কে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন মিশিগানে বসবাসকারী দক্ষিণ সুরমার প্রবাসী সহ বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য। কর্মব্যস্ত জীবনযাপনে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই ধরনের আয়োজন করছেন তারা। মিশিগানের মাটিতে এক টুকরো সিলেটের আবহ, পরিচিত মুখ, আত্মীয় স্বজন আর বন্ধুদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে ওয়ারেন শহরের হলমিজ পার্ক। দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন মিশিগান কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজনে অত্যন্ত ভালো লাগছে। আমি দক্ষিণ সুরমার যারা সংগঠনের সাথে জড়িত সবরে অসংখ্য ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে আইয়া খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর আই, পুরা ফ্যামিলি আমরা খুব ভালো লাগে। রবিবার ওয়ারেন শহরের হলমিজ পার্কে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে অনুষ্ঠিত হয় দক্ষিণ সুরমাবাসীর বার্ষিক এই বনভোজন। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের নেতারা। এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড় ও সংস্কৃতিকে তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ লিলু মিয়া ও সেক্রেটারি জাফর ইকবাল মল্লিক। মিশিগানের ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, আমাদের কমিউনিটি লিডার, বাংলাদেশের প্রত্যেকটি কমিউনিটি লিডারকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের এই বনভোজনে যে যারা সাহায্য সহযোগিতা করেছেন, যে অর্থগুলো আমরা পেয়ে থাকি, এইগুলো আমরা বাংলাদেশে যাদের প্রয়োজন, গরিব দুঃখী অসহায়ের জন্য আমরা পাঠিয়ে দেই। এছাড়া এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনও। It is an honor and privilege to participate. I've learned so much from my Sileti and Bangladeshi neighbors, and I continue to work to be a voice and a bridge bringing people together. দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা ধরনের বিনোদন ও প্রতিযোগিতা। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জমে ওঠে আয়োজনটি। পরে রাফেল ড্রর বিজয়ীদের হাতে গাড়ি, আইফোন সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি চলে স্মৃতিচারণ। খারাপ ওয়েদার, খারাপ প্রতিকূলতার মধ্যেও আজকে দক্ষিণ সুরমা যে জনসমাগম এখানে হয়েছে তা প্রশংসার দাবি রাখে। আইফোন 17 প্রো ম্যাক্স, তার পুরস্কার, গোল্ডের চেইন এবং অসংখ্য আমাদের আরও 21-এর মতো পুরস্কার আছে। আমরা অকল দেশ বিদেশে বেটাগিরি, আমরা অকল জালালপুরি। এই বনভোজন বা মিলন মেলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ফিরে পেয়েছেন নিজেদের শেকড়ের পরিচিতি।